আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজায় হামাস ও ইসরায়েল সমর্থিত দুগমস গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। অজিত দোভালের বক্তব্য ভাইরাল, দেওবন্দীদের দিয়ে তালেবান মোকাবিলায় গোপন কৌশল ভারতের। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের স্বাক্ষর। আফগান পাক উত্তেজনা নিয়ে মিথ্যাচার ও নোংরা অপপ্রচার চালিয়ে বাজেভাবে ধরা খেল ভারত। এবার আফগানিস্তানের ভেতরে সরাসরি হামলার হুমকি পাকিস্তানের। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে করা চুক্তি স্থগিত করল ইরান। ভারতে গবাদি পশু পরিবহন করায় ৭ মুসলিমকে গণপিটুনি, মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের ১২ ঘণ্টা আটকে রাখল প্রত্যক্ষদর্শী হিন্দুত্ববাদী পুলিশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। গাজায় হামাস ও ইসরায়েল সমর্থিত দুগমস গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত ২৭। ফিলিস্তিনের গাজা নগরীতে হামাসের নিরাপত্তা বাহিনী ও ইসরায়েল সমর্থিত স্থানীয় প্রভাবশালী দুগমস গোত্রের সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণ গাজায় জর্ডানিয়ান হাসপাতালের কাছে টানা গোলাগুলিতে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট একটি আবাসিক এলাকায় অবস্থান নেওয়া ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেফতারে অভিযানে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযানের সময় দুগমস গোত্রের সন্ত্রাসীরা ব্যাপক প্রতিরোধ গড়ে তুললে গোলাগুলি শুরু হয়। এতে হামাসের নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য নিহত হন। স্থানীয় হাসপাতাল সূত্র বলছে, শনিবার শুরু হওয়া সংঘর্ষে ইসরায়েলপন্থী দুগমস গোত্রেরও ১৯ জন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তেল আল হাওয়া এলাকায় একটি বহুতল ভবনে দুগমস সন্ত্রাসীরা অবস্থান নিয়েছিল। তাদের ঘিরে ফেলার পর ৩ শতাধিক হামাস যোদ্ধা সেখানে অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা বলেন, ভয়াবহ গুলি বিনিময়ের কারণে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ইতোমধ্যেই ইসরায়েলি হামলায় বারবার বাস্তুচ্যুত হওয়া এসব মানুষ এখন নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ সংঘাতের মুখে নতুন করে শরণার্থী শিবিরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একজন স্থানীয় নাগরিক বলেন, মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছে নিজেদের লোকদের কাছ থেকে। দুগমস গোত্র গাজার অন্যতম প্রভাবশালী সন্ত্রাসীরা গোত্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তাদের টানা পোড়েন চলে আসছে। অতীতেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। হামাসের দাবি, ইসরায়েলপন্থী দুগমস গোত্র সম্প্রতি তাদের ২ যোদ্ধাকে হত্যা করেছে এবং আরো ৫ জনকে আহত করেছে। এর প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। তবে দুগমস গোত্রের এক সূত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে, হামাস একটি ভবন দখল করতে চেয়েছিল যেখানে আল সাবরা এলাকা থেকে বাস্তুচ্যুত তাদের পরিবারের সদস্যরা আশ্রয় নিয়েছিল। তারা অভিযোগ করে বলেছে, হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে সেখানে নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো অবৈধ সশস্ত্র কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সূত্র বিবিসি। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংসদ নেসেটে ভাষণে দেশটির রাষ্ট্রপতি আইজ্যাক হারগোজকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমা করার জন্য। সোমবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানায়। নেসেটে ট্রাম্প বলেন, আমার একটা ধারণা আছে কেন আপনি নেতানিয়াহুকে ক্ষমা করবেন না। তিনি নেতানিয়াহুকে ভুল করে যুদ্ধকালীন মহান রাষ্ট্রপতিদের একজন বলে উল্লেখ করেন, যদিও নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই মন্তব্যে সংসদে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ করতালি দেন, আবার কেউ প্রতিবাদ করেন। উল্লেখ্য, নেতানিয়াহু বর্তমানে জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে বিচারের মুখোমুখি, যা বিলাসবহুল উপহার, সিগার, শ্যাম্পেন এবং গয়না সহ গ্রহণের কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত। এটি প্রথমবার নয় যে ট্রাম্প নেতানিয়াহুর জন্য আইনি দয়া চেয়েছেন। এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ
সোশ্যালে এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহুর চলমান ফৌজদারি মামলার সমাপ্তির আহ্বান জানান। নেসেটের এই ভাষণে ট্রাম্প ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিস্থিতি, শান্তি চুক্তির অগ্রগতি এবং নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেন। তবে তার এই ক্ষমার আহ্বান ইসরায়েলি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। দেওবন্দীদের দিয়ে তালেবান মোকাবিলায় ভারতের গোপন কৌশল নিয়ে দেশটির জাতীয় উপদেষ্টা অজিত দোভালের একটি পুরনো বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার কয়েক মাস আগে 2014 সালের 21 ফেব্রুয়ারি তামিলনাড়ুর শাস্ত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 10ম ননি পালকিওয়ালা মেমোরিয়াল লেকচারে ওই বক্তব্য রাখেন তিনি। সেখানে অজিত দোভাল বলেন, আমরা তালেবানকে আমাদের মতো করে মোকাবেলা করব। তালেবান দেওবন্দী আলেমদের কথা বেশি শুনবে। আজকের দিনে আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় দেশ ভারত। আমি বলতে চাই, বিশ্বের সব দেশের মধ্যে আফগানদের কাছে ভারতীয়রাই সবচেয়ে বেশি শ্রদ্ধার ও ভালোবাসার পাত্র। আমরা তাদের যেভাবে মোকাবেলা করা দরকার সেভাবেই করব। আমাদের পাকিস্তানের প্রয়োজন নেই। পাকিস্তানকে তালেবান সমস্যায় নিজেই রক্তাক্ত হতে দাও। তিনি বলেন কিভাবে সন্ত্রাসী সংগঠনগুলোকে আলাদা করবে, কিভাবে তাদের দমিয়ে রাখা যায়। তিনটি জিনিস বঞ্চিত করলেই তারা টিকতে পারবে না, অর্থাৎ তাদের অক্সিজেন কেটে দিতে হবে, তাদের অস্ত্র, অর্থ ও জনবল, এই তিনটি পথ বন্ধ করে দিতে হবে। যদি তাদের বাজেট হয় 1200 কোটি, তাহলে তার 1.5 গুণ অর্থাৎ 1800 কোটিতে তাদের প্রতিরোধ করা সম্ভব। কারণ তাদের অনেকেই অর্থের বিনিময়ে লড়ছে। তারা ভাড়াটে যোদ্ধা ভাবছো তারা নাকি কোনো মহৎ উদ্দেশ্যে লড়ছে? মোটেও না। তারা বেকার, বিভ্রান্ত কিংবা কেউ তাদের ভুল পথে ঠেলে দিয়েছে। তাই তাদের মোকাবিলায় গোপনে উপায়ে আর্থিক প্রতিযোগিতায় যথেষ্ট। তারা যদি মাদক থেকে অর্থ উপার্জন করে, আমরা জাল মুদ্রা বা অর্থনৈতিক কৌশল দিয়ে তা প্রতিহত করতে পারি। ভারত বড় দেশ, বড় অর্থনীতি, আমরা টাকায় টাকায় পাল্লা দেব। তাদের অস্ত্রের উৎস বন্ধ করব, তাদের নতুন যোদ্ধা সংগ্রহ বন্ধ করব। এটাই সবচেয়ে জরুরি। এজন্য মুসলিম তরুণদের মধ্যে কাজ করতে হবে, আর তা করতে হবে মুসলিম সংগঠনগুলোর মাধ্যমেই। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের স্বাক্ষর। বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্ব নেতারা স্বাক্ষর করেছেন। শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শারম আল শেখে। সম্মেলনে প্রায় 35 জন বিশ্ব নেতা অংশ নেন। গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না, মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে। এদিকে স্বাক্ষরিত চুক্তিটির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, এটি টিকে থাকবেই। তথ্যসূত্র আল জাজিরা ও বিবিসি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যে চিরাচরিত স্বভাব অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার ছড়ায় ভারতের প্রচার যন্ত্র। পাকিস্তানের সম্মানহানির জন্য এআই তৈরি ভুয়া ভিডিও, ছবি ব্যবহার করে মিথ্যাচার করে এবার ধরা খেল ভারতীয় মিডিয়া। আফগান পাক উত্তেজনার মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও এবং ছবি তৈরি করে পাকিস্তানের সম্মানহানির এক বিদ্বেষপূর্ণ প্রোপাগান্ডা শুরু করে। এই ধরনের একটি ঘটনায় ভারতীয় টিভি চ্যানেলগুলি উত্তর ওয়াজিরিস্তানের বাসিন্দা আদিল দাবারকে মিথ্যাভাবে পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে প্রচার করে এবং পাক আফগান সীমান্তে একটি অভিযানে তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তবে দাবার নিজেই একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে এই দাবিটি মিথ্যা প্রমাণ করেন এবং বলেন, আমার নাম আদিল দাবার, আমি উত্তর ওয়াজিরিস্তানের একজন রাজনৈতিক এবং সামাজিক কর্মী। ভারতীয় মিডিয়া আমার একটি এআই তৈরি ছবি ব্যবহার করে আমাকে মিথ্যাভাবে একজন সামরিক মেজর হিসেবে উপস্থাপন করেছে। আমি একজন সাধারণ নাগরিক। দাবার এই ভিত্তিহীন প্রচারের নিন্দা করেন এবং এটিকে সাংবাদিকতার নৈতিকতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেন। বিশেষজ্ঞরা বলেছেন, ভারতের গদি মিডিয়ার মিথ্যা খবর এবং
পুলওয়ামা ও পাহালগ্রাম ঘটনার মতো ফলস ফ্ল্যাগ অপারেশন নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে বদনাম করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা বলেন, এই সাম্প্রতিক ঘটনাটি আরও একবার ভারতের পদ্ধতিগত অপপ্রচার এবং প্রোপাগান্ডার মুখোশ উন্মোচন করেছে, যার লক্ষ্য বিশ্বকে সম্প্রদায়কে বিভ্রান্ত করা এবং তাদের নিজস্ব অভ্যন্তরীণ ও আঞ্চলিক ব্যর্থতা থেকে মনোযোগ সরিয়ে দেয়া। এদিকে আফগান ভূখণ্ড থেকে আর কোনো সন্ত্রাসী হামলা হলে দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানাগুলোতে সরাসরি হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সম্প্রতি দুই পক্ষের তীব্র সংঘাতের পর রোববার পাকিস্তানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। পাকিস্তানের সামরিক এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, পাকিস্তান তালেবানের ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং কমান্ড নোডগুলো লক্ষ্য করে হামলা চালায়। এগুলোকে তারা পাকিস্তানের মাটিতে আক্রমণকারী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছে। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনী তাদের অভিযানকে নিজেদের সীমান্ত চৌকিতে বিনা উস্কানিতে আক্রমণ হিসেবে বর্ণনা করা সীমিত সুনির্দিষ্ট প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করেছে। সংশ্লিষ্ট সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান মাটি থেকে জঙ্গি কার্যকলাপের জন্য পাকিস্তান আফগান প্রশাসনকে দায়ী করবে এবং তাদের সতর্ক করে বলা হয়েছে যে ভবিষ্যতে সীমান্ত এলাকায় আক্রমণের জবাব আফগানিস্তানের অভ্যন্তরে হামলার মাধ্যমে দেয়া হবে। তবে আঞ্চলিক মধ্যস্থতাকারী সহ আন্তর্জাতিক পক্ষগুলো পাকিস্তান এবং আফগানিস্তানকে সংযম দেখানো ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ধারাবাহিকভাবে এই ধরনের সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাবে এবং সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের জন্য তা মানবিক পরিণতির ঝুঁকি তৈরি করবে। সূত্র এক্সপ্রেস ট্রিবিউন। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া চুক্তি স্থগিতের কথা জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্র টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি বলেন, এই পদক্ষেপ অস্থায়ী, অর্থাৎ সহযোগিতা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ইরানের অধিকার এবং জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক প্রস্তাব হলে তেহরান আবার তার চুক্তিতে ফিরে যেতে প্রস্তুত। জুনে ইসরায়েল ও মার্কিন বোমা হামলার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সঙ্গে চুক্তি করে তেহরান। চুক্তি অনুযায়ী সংস্থাটিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর পরিদর্শন পুনরায় শুরু করার অনুমতি দেওয়া হয়। তবে আরটির প্রতিবেদনে বলা হয়, এরপর যখন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সহ 2015 সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী সকল দেশ তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার চেষ্টা করে, তখন চুক্তিটি তাৎপর্য হারিয়ে ফেলে। এই বিষয়ে আরাগচি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না তেহরান। পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ করে আসছে। অন্যদিকে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে তেহরান। ইরান জোর দিয়ে বলেছে, তার কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক এবং 1968 সালের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে। ভারতের মহারাষ্ট্রে গবাদি পশু পরিবহন করায় 7 মুসলিমকে গণপিটুনি মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের 12 ঘন্টা আটকে রাখল প্রত্যক্ষদর্শী হিন্দুত্ববাদী পুলিশ। ভারতের মহারাষ্ট্রের জালনা জেলায় গবাদি পশু পরিবহনের সময় 62 বছর বয়সী একজন বৃদ্ধ সহ 7 মুসলিমকে কাঠের গুঁড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে উগ্রবাদী জনতা। পুলিশের সামনেই এই হামলা চালানো হলে প্রথম দিকে মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের 12 ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। আক্রান্তরা সোমবার 21টি ষাঁড় নিয়ে লাতুরের দিকে যাওয়ার সময় এই হামলা ঘটে। এর পরের দিনই পুলিশের কাছে একটি মামলা দায়ের করা হয়। আহতরা হলেন নিসার প্যাটেল, আসিফ শেখ, রিয়াজ কুরেশি, সাজিদ পাশা, আসিফ সাদিক, জাভেদ কুরেশি এবং সৈয়দ পারভেজ। নিসার প্যাটেলের দায়ের করা অভিযোগ মতে তারা ছত্রপতি সস্তাজিনগর জেলার ওয়াদদ বাজার থেকে আইনসম্মতভাবে গবাদি পশুগুলো কিনেছিলেন এবং কৃষি কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের দুটি গাড়ি যখন জালনা তফসিলের লন্ডো গাড়ির গ্রামের কাছে পৌঁছায়, তখন প্রায় 20 জন অজ্ঞাত পরিচয় হামলাকারী তাদের পথ আটকায় এবং আক্রমণ করে। প্যাটেল বলেন, আমরা তাদের কাছে প্রমাণ হিসেবে সমস্ত নথি দেখিয়েছিলাম যে ষাঁড়গুলি চাষের জন্য নেওয়া হচ্ছিল, কিন্তু তারা আমাদের গোহত্যার অভিযোগ এনে নির্মমভাবে মারধর শুরু করে। তিনি আরো অভিযোগ করেন, পুলিশ আসার পরও আক্রমণ
আক্রমণকারীরা তাদের মারধর করতে থাকে। মাকতুব মিডিয়াকে প্যাটেল বলেন, পুলিশের সামনেই যখন আমাদের উপর আক্রমণ করা হয় তখন তারা কিভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কথা উল্লেখ করতে পারে। তিনি আরো জানান, পুলিশ কর্মকর্তারা প্রথমে অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করেন এবং একটি রিপোর্ট দায়ের করার আগে ভুক্তভোগীদের প্রায় 12 ঘন্টা আটক করে রাখেন। তবে পুলিশ প্যাটেলের বক্তব্য অস্বীকার করে ঘটনাটিকে একটি অভ্যন্তরীণ দলীয় বিবাদ বলে অভিহিত করেছে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় হামাস ও ইসরায়েল সমর্থিত দুগমোশ গোত্রের রক্তক্ষয়ী লড়াই, নিহত অন্তত 27। নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান ট্রাম্পের। অজিত দোভালের বক্তব্য ভাইরাল, দেওবন্দীদের দিয়ে তালেবান মোকাবিলায় গোপন কৌশল ভারতের। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের স্বাক্ষর। আফগান পাক উত্তেজনা নিয়ে মিথ্যাচার ও নোংরা অপপ্রচার চালিয়ে বাজেভাবে ধরা খেল ভারত। এবার আফগানিস্তানের ভেতরে সরাসরি হামলার হুমকি পাকিস্তানের। জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে করা চুক্তি স্থগিত করল ইরান। ভারতে গবাদি পশু পরিবহন করায় 7 মুসলিমকে গণপিটুনি, মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের 12 ঘন্টা আটকে রাখল প্রত্যক্ষদর্শী হিন্দুত্ববাদী পুলিশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।